আজকের নাটক বিজয়িনী, রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে ইলা চক্রবর্তী ও লাবণী সাহা দাস, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক বিজয়িনী। বাহাদুর, বাহাদুর, এখন গেটটা বন্ধ করে রেখো, দুপুরবেলা কাউকে ঢুকতে দেবে না। নমিতা, তুমি বান্টির পাশে থেকো, এখন নিচে আসার দরকার নেই, আমি আছি এখানে, জাগলে আমায় ডেকো। এ আবার কি? বাহাদুরকে বললাম গেটটা বন্ধ রাখতে, তবে কি বাহাদুরই এলো? উফ, আর পারি না বাবা, চারটে কাজের লোকের একটাও নিচে নেই। কি ব্যাপার বাহাদুর, আপনি কাকে চান? না না, বিশেষ কাউকে নয়, মানে যে কেউ হলেই হবে। কথাটা বুঝলাম না, আপনি কি কিছু বিক্রি করতে এসেছেন? দেন আই এম সরি, আমি বাড়ির দরজা থেকে কিছু কিনি না, আপনি আসতে পারেন। সরি। না না, সরি হবার কিছু নেই, আপনার অসুবিধা হলে আপনি নেবেনই বা কেন? আসলে এই প্রোডাক্টটা না নতুন লঞ্চ হয়েছে, দেখুন, কাপড় কাচার সাবান। বুঝতে পেরেছি, আপনাকে তো বললাম যে আমি কিছু নেব না, আপনি এবার যেতে পারেন। ঠিক আছে ঠিক আছে, শুনুন না, আমাকে একটু জল দেবেন? আজ এত গরম পড়েছে যে সঙ্গের জলের বোতলটা একদম আগুন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেই আছে, এই দিচ্ছি, নিন। আপনি একটু বসুন, বসে খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসি। দাঁড়ান দাঁড়ান তো, আচ্ছা আপনি কে বলুন তো? মানে আমার খুব চেনা চেনা লাগছে আপনাকে। না না, আপনি কোথাও ভুল করছেন, আমি আসি। একটু দাঁড়ান প্লিজ। আচ্ছা, আপনার ঘাড়ের কাছে কি একটা বড় জুড়ুল আছে? আছে কেন? আপনি কি বেথুন স্কুলে পড়েছেন? 90তে পাশ করে বেথুন থেকেই গ্র্যাজুয়েশন করেছেন? হ্যাঁ তাই। আপনি কি পর্ণা মজুমদার? হ্যাঁ হ্যাঁ, আমি পর্ণা মজুমদার। আরে আমাকে তুই চিনতে পারলি না? আমি মিত্রা চৌধুরী। কি রে, এই চুপ করে আছিস কেন? চিনতে পারছিস না আমাকে? চিনতে তো পেরেছি প্রথমেই, কিন্তু চিনতে চাইছি না। আরে আয় আয়, আগে তুই আমার কাছে এসে বস তো। এই দাঁড়িয়ে আছিস কেন? আয় বস না। হ্যাঁ হ্যাঁ, এবার বল, কেন চিনতে চাইছিলিস না? কারণ চিনতে পারলে তুই তো এক্ষুনি আমার কাছ থেকে আমার সব কটা সাবানের প্যাকেট কিনে নিবি, তাই না? নেবই তো, এ আর নতুন কথা কি? তুই তোর ওই ব্যাগে যা আছে সব আমাকে দে পড়না। না না না, তা আমি দেব না। আমি জানি এগুলো তোর একদমই দরকারে লাগবে না, শুধু শুধু দয়া দেখাস, আমার সেটা সহ্য হবে না রে। ওহ, তুই ঠিক একই রকম আছিস। এই তোকে আমরা কি বলে ডাকতাম মনে আছে? আছে বই কি, ডাটিয়াল পড়না, ইগোয়েস্ট পড়না, আর কিছুই তো নেই। আমার ওই ডাটটাই সম্বল রে। যাক সব কথা। আচ্ছা এবার বল তো তোর কথা। হ্যাঁ রে, এই সাবান ম্যাচের অবস্থা এলি কি করে? তুই তো লেখাপড়ায় খুব ভালো ছিলিস, তুই তো MA করছিলিস, তোর তো বিয়ে হয়েছিল কুশল সেনের সঙ্গে, তাই না? কেমন রে তোর শ্বশুর বাড়ি? কেমন ঘর সংসার করছিস? বাচ্চা কাচ্চা কি? ওফ, এক নিঃশ্বাসে কথা বলা তোর আর গেলই না, একটু দম নে, তারপর বলছি। শ্বশুর বাড়ি বর একটা ছিল, এখন নেই। মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি। শ্রীযুক্ত বাবু কুশল সেন অত্যন্ত কুশলতার সঙ্গে বিচ্ছেদটা ঘটিয়েছেন। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কিছু নেই বন্ধু। এই শোন না, আমি এবার চললাম রে, আমার প্রচুর কাজ আছে, অনেকগুলো বাড়ি ভিজিট করতে হবে। না না না, কোথাও যেতে হবে না। তুই কি ভাবছিস এতদিন পর স্কুলের বন্ধুর দেখা পেয়ে এত সহজে তাকে আমি ছেড়ে দেব? না, তা হবে না। এখন তুই কোথাও যাবি না। এই দেখ, এটা কিন্তু বড্ড ছেলে মানুষ হয়ে যাচ্ছে মিত্রা। না হয় একটু ছেলে মানুষই হলাম, সেই সুযোগ তো আর নেই, কবেই হারিয়ে গেছে।
ঠিক আছে ঠিক আছে, এই বসলাম গ্যাট হয়ে। বল, কি বলবি, কি জিজ্ঞাসা করবি? সব সব কিছু বল। আসলে বেথুন কলেজের পর্ণা মজুমদারের সঙ্গে মেলাতে পারছি না এই পর্ণাকে। কেন রে, কেন এত চেঞ্জ? সেই ভীষণ ভালো কবিতা বলা, দারুণ নাটক করা, অসম্ভব স্মার্ট মেয়েটা কেন আজকের এই দৌড়ে দৌড়ে সাবান বেচা মেয়ে হয়ে গেল? সেটা তো জানবো আমি, সেটা জানার অধিকার তো আমার আছে। বল, ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন, এই এতগুলো বছর কি এক নিমেষে চলে যায় বল? না, তা হয়তো যায় না, কিন্তু আরো অনেক কিছু আছে যা এক নিমেষে চলে যায়, মুহূর্তে শেষ হয়ে যায় সব রে। যেমন কুশলের সঙ্গে প্রেমের 3টে বছর, তখন তো বিয়েই হয়নি, নিমেষে ফুরিয়ে যায় কফি হাউসের আড্ডা, একাডেমির নাটক, নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল, সব সব শেষ হয়ে যায়, ধুয়ে মুছে যায় রে। কিন্তু কেন যায় রে? এই রিলেশন এতটা খারাপ অবস্থায় চলে গেল কেন যে ডিভোর্স করতে হলো? ছাড়াছাড়ি, তোদের তো ভালোবাসার বিয়ে, তাই না? তাই তো হয়। আমি তো সবার অমতে কুশলকে বিয়ে করেছিলাম। যখন ওর শেষের কবিতায় অমিতের কথা শুনলাম, মনে হলো আমিই লাবণ্য, এ অমিত আমার। কুশলের কথায় মনে হয়েছিল আমি ছাড়া ওর পৃথিবী অন্ধকার, অতএব চটজলদি বিয়ে। তারপর বিয়েটা তো জানলাম, কিন্তু ছাড়াছাড়ি এত সহজে ছাড়াছাড়ি হয়ে যায়? সহজে হয়েছে তোকে কে বলেছে? ফুলসজ্জার 2 দিন পর থেকেই বুঝতে পারলাম কুশল কিছু একটা লুকোচ্ছে আমার কাছ থেকে। সত্য বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই তুই বুঝতে পারলি? হ্যাঁ রে, প্রায় সঙ্গে সঙ্গে। আগে তো যখনই নাটকের শো হতো তখনই সঙ্গে যেতাম, কিন্তু বিয়ের পর থেকে আর নিতে চাইতো না। বলতো রোজ রোজ একই নাটক কি দেখবে। বাহ, ও তো রোজ একই নাটকে অভিনয় করছে, আর দেখলেই দোষ। তারপর মাস 6 যাবার পর একদিন আমায় বলল, আজ বাড়ি ফিরতে পারবো না, দুর্গাপুরের শো আছে, কাল ওখান থেকে অফিস করে বাড়ি ফিরবো। আমি যথারীতি জিজ্ঞেস করলাম, আমি একা একা বাড়িতে কি করব, আমিও যাই। কথাটা শোনা মাত্র এমন রিয়াক্ট করলো না, আমি তোকে বলতে পারবো না। মনে হলো আমার মুখ থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ শব্দটা বুঝি উচ্চারিত হয়েছে। জানিস, স্পষ্ট বলে দিল আমি থাকলে ওর নাকি অসুবিধা হয়। ব্যাস, আমিও তো পর্ণা মজুমদার, যার কাছে প্রেস্টিজ নামক বস্তুটির দাম সবচেয়ে বেশি। সেই আমি ওকে বলেছিলাম, ঠিক আছে, আর কখনো যাব না তোমার সঙ্গে। তারপরে ঘটলো সেই চমকপ্রদ ঘটনা। মানে কি ঘটনা? ও বেরিয়ে গেল, আমিও অফিসে গেলাম। সেদিন বন্ধুরা সবাই ধরলো আইনক্সে সিনেমা দেখতে যাবে। তারপর 4 বন্ধু খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখলাম। ইন্টারভেলে ওরা টয়লেটে গেছে, আমি বসেই ছিলাম। হঠাৎ মনে হলো ওখানে কুশল বসে আছে না? আমার সামনের 4-5টা রোয়ের ঠিক আগে, একেবারে কোণার দিকে 2টো সিটে কুশল আর একটি মেয়ে বসে আছে, যথাসম্ভব কাছাকাছি, যথার্থই যথাসম্ভব। তারপর আর সিনেমা আর দেখা হলো না আমার। বান্ধবীরা কিছুই বুঝলো না। আমি বাড়ি চলে এলাম। বলিস কি রে? আরে দাঁড়া, এখনই অত অবাক হোস না। বাড়ি ফিরে মোবাইলে ফোন করলাম, সেটা সুইচ অফ। ওদের পরিচালককে ফোন করে বললাম, কুশলকে একটু দিন না। উনি বললেন, কুশল তো এখানে আসেনি। ব্যাস, মিথ্যে কনফার্মড। কিন্তু ডিভোর্স, সেটা তো আর এক কথায় হয় না, না? তা তো হয় না। একদিন রাতে শুতে যাবার সময় ওকে বললাম, এই শুনছো, জানো আমি না কনসেপ্ট করেছি। ও কি রিয়াক্ট করলো? ও গম্ভীর হয়ে বলল, এসব ঝামেলা অ্যাভয়েড করতে। সে কি? তারপর 2 দিন পরে ও যখন অফিস থেকে এলো, আমি অনেক আশা নিয়ে দরজা খুললাম। জানিস, সিঁড়ি দিয়ে উঠতে বললাম, কিছু নাম ঠিক করলে? ও আমার দিকে একটু তাকিয়ে থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, ন্যাকামি করো না, বলেই সোজা উপরে উঠে গেল।
একবার তাকিয়েও দেখলো না যে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আমি তখন শেষ রেলিংয়ে চলে গেছি। কি সর্বনাশ, তুই ওই অবস্থায় পড়ে গেলি? পড়তে পড়তে বললাম, না রে সোনা, এ যাত্রায় আর তোর নাম রাখতে আমি পারলাম না, পারলাম না। নষ্ট হয়ে গেল রে। ভালোই তো হয়েছে বল, এরকম অবস্থা বঞ্চনা সংসারে তাকে জন্ম নিতে হলো না। কাঁদিস না রে, কাঁদিস না। এই পড় না, কাঁদিস না, একদম কাঁদবি না। ধর, নে নে একটু জল খা, ধর। আচ্ছা, এরপর কি করলি? থেকে গেলি ওখানে না বাপের বাড়ি? না রে, তারপর নার্সিংহোম থেকে সোজা বাপের বাড়ি চলে গেছিলাম। 2 দিন থাকার পর বুঝলাম দাদা পছন্দ করছে না। শ্বশুরবাড়ির সবাই টাকা দিতে চেয়েছিল, এমনকি বাপের বাড়িও। আমি নিইনি, চাকরিটাও আর ছিল না। বেরিয়ে পড়লাম নিজের আত্মীয় পরিজন, সমাজ, সংসার ছেড়ে। এই জানিস, আমি খুব ভালো আছি, এসব কাজ করছি, কিন্তু মাথা উঁচু করে করছি, কারণ কারোর কাছে কোনো দিন দয়া নিইনি, আর নেবো না। তবে একটা কথা ভেবে খুব আনন্দ হয় জানিস। কি রে? কুশলকে আমি দয়া করে বাঁচিয়েছি। এখানে আমি অহংকারী পর্ণা, ইগোইস্ট পর্ণা, তোদের কথায় ডাঁটিয়াল পর্ণা। আচ্ছা, এতক্ষণ তো আমার বকবকানি শুনলি, এবার বল তোর কথা। তুই কি করছিস? কর্তা কি করেন? আর বাচ্চা কাচ্চা? আমি কিছু করি না। বাড়িটা দেখি আন্দাজ করতে পারছিস যে আমি খুব বড় লোকের বাড়ির বউ। খাই দাই সাজি, লেট নাইট পার্টিতে যাই বরের সঙ্গে। বাহ, ভালোই তো, ভালোই হ্যাঁ রে, আছিস। আমি দেখতে সুন্দর বলে সব জায়গায় খুব খাতির পাই। বাচ্চা আছে, একটা ছেলে 2 বছরে, খুব সুন্দর। কিন্তু এই বাড়ির নিয়ম মতো সেও আয়ার কাছে মানুষ হচ্ছে। এই বাড়ির ছেলেরা বিছানায় থার্ড পার্টি পছন্দ করে না, তাদের নাকি ঘুমের ডিস্টার্ব হয়। তাই আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বাচ্চাটাকে বুকের ভেতর নিয়ে শুতে পারি না রে পর্ণা। ওমা, সে আবার কি? নিজের বাচ্চাকে আদর করতে পারবো না? কাছে নিয়ে একটু ঘুম পাড়াতে পারবো না? এই, তা তুই কোনোদিন প্রোটেস্ট করিসনি? না রে, পারিনি রে। আমি তো আর তুই নই, আমি সেই মাথা উঁচু করে বেঁচে থাকা পর্ণা মজুমদার নই। আমি মিত্রা চৌধুরী। টাকা পয়সা, শাড়ি গয়না, বাড়ি গাড়ি দিয়ে কণ্ঠ ঢাকা একটা দারুণ সুন্দর জড় পদার্থ। মিত্রা, মাথা তুলে জোর গলায় কথা বলার ক্ষমতা তার নেই, তার অসুস্থ বাচ্চার পাশে জাগার পারমিশন নেই, তার শরীর খারাপ হলে চলবে না, তাতে যে বরের প্রেস্টিজ যাবে, তাকে যে বরের সঙ্গে পার্টিতে যেতে হয়, বিশাল ধনী সব মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হয়। সেই মেয়েটা একটা হিরো মেয়ে রে পর্ণা, হিরো মেয়ে। চুপ কর, চুপ কর মিত্রা, কাঁদিস না। এতদিন পরে 2 বন্ধুর দেখা হয়ে শুধু দুঃখের কথাই হলো, আর ভাল লাগছে না রে। এই শোন না, এবার আমি উঠি রে। দাঁড়া, তোর ওই সব কটা প্যাকেটের দাম কত বল প্লিজ, আমি ওগুলো নিয়ে নেব। না না, তুই একটাও নিবি না, তাহলে আর একদিনও আমি আসতে পারবো না তোর কাছে। আমার উঁচু মাথা উঁচু থাকতে দে ভাই। ভালো থাকিস, সাবধানে থাকিস, আর শোন, লুকিয়ে লুকিয়ে বাচ্চাটাকে দেখিস, মনে রাখিস ওটা তোর জিনিস, একদম তোর। চলি রে, চলি। আয় আয়, সেই পর্ণা যে কোনো দিন মাথা নিচু করেনি, জীবনের কাছেও না। আমি কেন পারিনি? আমার তো সব ছিল, সব, তাও কেন হেরে গেলাম? কেন কেন একবারও মাথা উঁচু করে বলতে পারলাম না বান্টি আমার, ও আমার কাছে শোবে? কেন কেন
কেন বলতে পারি না? হে ভগবান, আমাকে একদিনের জন্য একটু পর্ণা মজুমদার করে দাও না ঠাকুর। একদিনের জন্য আমি ওই অহংকারী ইগোইস্ট ডাঁটিয়াল পর্ণা মজুমদার হই। একদিনের জন্য, একদিনের জন্য বুঝতে পারি মাথা উঁচু করে বাঁচা কাকে বলে। একবার, একবার, একবারের জন্য জিতিয়ে দাও ঠাকুর, একবারের জন্য জিতিয়ে দাও, একটা বাজি জিতিয়ে দাও।